শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভকে কীভাবে কনভার্ট করতে হয়, পরিবর্তন করতে হয়, সেটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকেরই চেঞ্জিং সেন্টেন্সে ভয়েস চেঞ্জিং আসে। তো চলো আমরা ভয়েস নিয়ে আলোচনা করি। প্রথমত ভয়েসটাকে দুই ভাগে ভাগ করে, যেটা আমরা সবাই বুঝি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এখানে অ্যাক্টিভ ভয়েস কোনটা? অ্যাক্টিভ ভয়েসের বিষয়টা মনে রাখবা। আমরা প্রথমত আমরা সবাই জানি যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যেই সাবজেক্টের যেই ভয়েসটাতে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ থেকে ভার্বের কাজটা সম্পাদন করে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ হচ্ছে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, অন্য কেউ করে, বুঝছো নি? সেটা হচ্ছে প্যাসিভ। তবে এইটা বললে তোমরা মনে রাখতে পারবো না, বুঝছো নি? অনেক সময় তোমরা ওয়ার্ড মিনিং বুঝো না, কে কাজটা করছে কে করে না এটা বুঝো না। তো চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে খুবই ইম্পর্টেন্ট কথা হলো যে অ্যাক্টিভ এবং প্যাসিভ আইডেন্টিফাই করবা কিভাবে। মনে রাখবা, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্টের পরে, বুঝছো নি? এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের পরে যখন তুমি দেখবা টেন্সের যে ভার্বগুলো আছে, 12 প্রকার টেন্স পড়ছি আমরা, 12 প্রকার স্ট্রাকচারগুলোতে আমরা যে স্ট্রাকচারগুলো করছি এগুলো সাধারণত অ্যাক্টিভেরই আমরা পড়াইছি। ম্যাক্সিমাম টিচাররা কিন্তু অ্যাক্টিভেরটাই পড়ায়, ঠিক আছে? তাহলে সাবজেক্টের পরপর কি আসে? মেইন ভার্ব থাকে না, ভার্ব চলে আসে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাধারণত এক্সটেনশন অথবা অবজেক্ট দেওয়া থাকে, ঠিক আছে? কিন্তু প্যাসিভ ভয়েস এটা সুনির্দিষ্ট। প্যাসিভ ভয়েসটা তুমি সহজে চিনবা যে একটা সাবজেক্ট দেওয়া থাকবে। সাধারণত এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে ভার্বের কোনো কাজ সম্পাদন করে না, বুঝছো না? এরপরে তোমাকে টু বি ভার্ব দেওয়া থাকবে। টু বি ভার্ব দ্বারা আমি বুঝেছি, টু বি ভার্ব বলতে আমরা কি বুঝি? টু বি ভার্ব বলতে কিন্তু আমরা এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন 8টা অক্সিলারি ভার্বকে ইন্ডিকেট করে। অর্থাৎ আমি যদি ধরো আরো ক্লারিফাই করি তাহলে দাঁড়াবো যে টু বি ভার্ব বলতে আমি বুঝেছি যে বি ভার্ব, এই বি থাকবে, অথবা এম, অথবা ইজ, অথবা আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, না ওইগুলো না, ওগুলো টেন্স অনুসারে উপর ডিপেন্ড করে। বাট প্যাসিভ ভয়েসে এই 8টা ভার্বের একটা থাকবেই সাবজেক্টের পরপর। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, বুঝছো নি? তাহলে তোমাকে তাকে চিনতে হইব এটা অ্যাক্টিভ না প্যাসিভ, বুঝছো নি? তাহলে এটা কিন্তু রাইট ফর্ম ভার্বেও আসবে তোমাদের, বুঝছো নি? অ্যাক্টিভ প্যাসিভ গঠন করাটা রাইট ফর্ম ভার্বেও করতে হয়। অনেক সময় দেখবা নিচ থেকে টু বি ভার্ব না, এরপর পাস্ট পার্টিসিপল ইউজ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ সাবজেক্ট নিজে অ্যাক্টিভ না, সক্রিয় না। তো এখন ব্যাপারটা হলো যে তুমি মনে রাখবা যে এই টু বি ভার্ব বলতে বুঝাচ্ছি আমি এই 8টা ভার্বের যে কোনো একটা ভার্ব, সংক্ষেপে টু বি ভার্ব বলতে এটা বুঝাচ্ছি। তারপরে পাস্ট পার্টিসিপল থাকবে, তাইলে এটা প্যাসিভ হবে। তারপর হচ্ছে আমরা বিভিন্ন বইয়ে পড়ি কি বাই অথবা অন্য কোনো প্রিপোজিশন, তো এগুলো থাকা বাধ্যতামূলক না, বুঝছো নি? প্লাস একটা অবজেক্ট থাকে, বাই থাকে, অথবা অনেক সময় টু থাকে, অনেক সময় উইথ থাকে, অনেক সময় অ্যাড থাকে, তারপরে একটা অবজেক্ট থাকে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম থাকে, মানে প্রোনাউনের। এখন ব্যাপারটা হলো যে এইটা থাকা বাধ্যতামূলক না, বুঝছো না বিষয়টা? তবে তুমি যদি শুধু এতটুকু পর্যন্ত পাও, তুমি জাস্ট এতটুকু মানবা এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিনের পরে পাস্ট পার্টিসিপল পাইলেই এটা প্যাসিভ, বুঝছো না? এটা হচ্ছে একদম তোমাদের জন্য বেসিক কনসেপ্ট যে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন, এই 8টা ভার্বের পরে আমি যদি পাস্ট পার্টিসিপল পাই তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভ আছে। আর এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিনের পরে যদি পাস্ট পার্টিসিপল না থাকে তাহলে এটা অ্যাক্টিভ আছে। এবং এটা কথা বলছো না, বয়সের ক্ষেত্রে এইটা চিন্তা করবা। কারণ অনেক সময় তোমরা কিন্তু ওয়ার্ড মিনিং করতে পারো না, কাজটা কি করছে না কি করছে না এসব কিছু তোমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারো না, ঠিক না? এখন শোনো, এটা গেল একটা কথা। বি থ্রিটার আগে তোমাকে দেখতে হবে ওই যে এই 8টা ভার্বের জন্য একটা আছে কিনা। যদি থাকে তাহলে তুমি ধরবা এটা প্যাসিভই আছে। ফর এক্সাম্পল ধরো আমি বললাম আই টিচ ইংলিশ, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ কিভাবে হয়? কি এটা অ্যাক্টিভ, কারণ এইখানে টু বি ভার্ব নেই, এই 8টা ভার্বের একটাও আছে নাই, এটা ভার্বের বেস ফর্ম হিসেবে আছে। এবং এটা সাবজেক্টের পর পরে ভার্বের মেইন ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আছে, ঠিক নেই? ঠিক না? তাহলে এটা অ্যাক্টিভই আছে। এবং এবার বলি এই ভার্বটাকে অ্যাক্টিভে আমি আগে বুঝো, এই ভার্বটাকে প্রশ্ন করো কে
কে দিয়ে প্রশ্ন করলে যদি সাবজেক্টই আনসার হয়, বুঝুনি, তাহলে এটা অ্যাক্টিভ। তাহলে যেমন টিচার তো কি পড়ানো, কে পড়ায়, কে পড়ায় সেন্টেন্সে, আমি পড়াই, আই পড়াই, তাহলে আইটা সাবজেক্ট দিয়ে আছে না, তার মানে এটা অ্যাক্টিভই আছে। কথা বুঝছো? আবার ধরো এই টিচকে তুমি প্রশ্ন করবা কি অথবা কাকে, ঠিক আছে? তাহলে তুমি শোনো যে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কাকে, ভার্বকে যদি, ভার্ব, এই ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, যে আনসারটা আসবে এই আনসারটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট। কি পাইবা? অ্যাক্টিভের অবজেক্ট। আর এটা দেখো কে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে, তাহলে তুমি অ্যাক্টিভের সাবজেক্ট পাবা, অ্যাক্টিভের কি পাবা? সাবজেক্ট পাবা। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেকে বের করতে পারে না, কারণ রুলস না পড়বো আমরা, প্রথমে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাতে হবে, তারপরে একটা নিচ থেকে টেন্স অনুসারে ভার্বের অক্সিলারি ভার্ব বসাতে হইব, এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন থেকে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয় বেসিক্যালি, তারপরে ভাই বসে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এই যে সাবজেক্ট আর অবজেক্ট, অবজেক্ট আর সাবজেক্ট, এই কথাগুলো ঘুরে ঘুরে আসে না? তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কিভাবে খোঁজ করবা? কে দ্বারা প্রশ্ন করবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্টেন্স শুরুতেই সাবজেক্ট থাকে, কার? অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু অনেক সময় অবজেক্ট খুঁজে পাবা না। ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে একটা বড় সেন্টেন্স দিই, তাহলে এইখানে আগে এটা আলোচনা করি, কে পড়ায়, আমি পড়াই, এটা সাবজেক্ট, এটা কি সাবজেক্ট। তাহলে কি পড়ায়? ইংলিশ পড়ায়, তাহলে ইংলিশটা হচ্ছে কি অবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে অ্যাক্টিভের এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, অ্যাক্টিভের মেইন ভাবে এটা। ধরো আমি আরেকটা সেন্টেন্স বললাম যে she helps her mother in the kitchen, KITCHEN, কিচেন। তো এইটাতে একটু সমস্যা আছে কিনা দেখো তো, এইখানে ভার্ব কোনটা? শোনো তোমাদেরকে বলি, তোমরা অলওয়েজ অ্যাক্টিভ টু প্যাসিভ করতে বললেই মেইন ভার্বটার নিচে আন্ডারলাইন করে ফেলবা। মেইন ভার্ব কোনটা এটা দিয়ে দেখবা, প্রশ্নের মধ্যে ধরো মেইন ভার্বের নিচে আন্ডারলাইন করবা, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। যেমন ধরো এই যে আমি এইখানে দাগ দিলাম, হেল্পস এখানে ভার্ব, ঠিক না? এবার হেল্পসের প্রশ্ন করো, কে সাহায্য করে, কে করে সাহায্যটা, সি, তার মানে এটা অ্যাক্টিভের সাবজেক্ট, এটা অ্যাক্টিভের সাবজেক্ট। এবার প্রশ্ন করো, তাহলে এটা তো আমরা কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বার করছিলাম, তাহলে হোয়াট অথবা হুম মানে কাকে, কাকে সাহায্য করে? তার মাকে, তাহলে তার মাকে এতটুকুই অবজেক্ট। এরপরে দেখো এটা বাকি অংশ যেটা আছে ইন দা কিচেন, এই উত্তরটা পাইতে হলে প্রশ্ন করার দরকার ছিল না, কোথায় সাহায্য করে? তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করলে কোথায় বা হোয়ার, অনেক সময় আবার তুমি সময়ও দেওয়া থাকবে যে কখন সাহায্য করে, সকালে না বিকালে, রাতে, ঠিক না? এরকম আসতে পারো না, কিন্তু ওইগুলো কোনো অবজেক্ট না। ওইগুলো যেমন ধরো এখানে ইন দা কিচেন, এটা হচ্ছে এটা অ্যাডভার্ব অফ, মানে তোমার অ্যাডভার্বিয়াল, প্লেসকে ইন্ডিকেট করতেছে, তার মানে টাইম, প্লেস, ম্যানার, অ্যাডভার্ব আছে না? অ্যাডভার্ব কিভাবে কাজটা করতেছে, কোথায় হইতেছে, হ্যাঁ কখন হচ্ছে, এগুলো কোনো অবজেক্ট না, এগুলো অতিরিক্ত অংশ। বুঝুন বিষয়টা, এগুলা অ্যাক্টিভ প্যাসিভে অতিরিক্ত অংশ। এটা যেমন প্রিভিশনটা শুরু হয়েছে, এটা আমরা প্রিভিশনাল ফেজে বলতে পারি, তাহলে এইগুলা অবজেক্ট হিসেবে ধরা যাবে না। তখন আমি যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম বলবো, তাহলে আমি আইডেন্টিফাই করলাম কি শুধু এই জায়গাটা কি অবজেক্ট, এই জায়গাটা আবার অতিরিক্ত অংশ, এটা বোঝা ইম্পর্টেন্ট। বুঝছো নি? বুঝছো? এবার আসো যদি আমরা রুলস করি, তাহলে দেখো রুলস যদি করি তাহলে কি হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভের আমরা নিয়ম করি অ্যাসার্টিভ সেন্টেন্সের, মূলত অ্যাসার্টিভের অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাসার্টিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি আমরা করি, শোনো এইখানে আসা প্রথমত আমরা একটা বেসিক কথা বলি, রুলস যদি বলি, এখানে একসাথে দুইটা জিনিস দেখাই। ধরো আমি বললাম শি হেল্পস মি ইন দ্য স্কুল, তিনি আমাকে স্কুলে সাহায্য করেন। তাহলে এইটা এটা কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে? হ্যাঁ, শি হেল্পস মি ইন দ্য, এই সেন্টেন্সটা শি হেল্পস মি ইন দ্য কিচেন, এটা কি অ্যাক্টিভে নাকি প্যাসিভে? এটা অ্যাক্টিভে। অ্যাক্টিভে কিভাবে বুঝছো?
কারণ সাবজেক্ট টু বি ভার্ব নাই, সহজ করে টু বি ভার্ব থাকলেও তুমি দেখবা টু বি ভার্ব থাকলে তখন খুঁজবো পাস্ট পার্টিসিপল আসেনি সাথে সাথে, ঠিক না? আর এখানে হচ্ছে সাবজেক্টের পর মেইন ভার্ব আছে, এবং এটা হচ্ছে তোমার কি যদি সাবজেক্টের পর মেইন ভার্ব থাকে এটা শিওর অ্যাক্টিভই আছে। এবার আসো আমি যদি রুলস বলি একটু থেকে বেসিক করার নিয়মে, প্রথম 1 নাম্বার নিয়ম হলো ওই যে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্টে বসাতে হবে। তাহলে অ্যাক্টিভের অবজেক্ট যে থাকবে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্ট রূপে বসাতে হবে। এখানে অনেকে আবার ধরো যে তোমরা হয়তো সাবজেক্ট অবজেক্ট ব্যাপারটা বুঝতেছো না, সাবজেক্ট আর অবজেক্ট। ধরো আমি সহজ কথায় বলি, আই এর অবজেক্ট কি? আই, মি। এটা জানো না তোমরা? মি, আই থেকে মি হয়, এটা আমরা কিন্তু আগে পড়ছি। উই থেকে কি হয়? আস। তার মানে আস এর সাবজেক্ট কি? উই। মি এর সাবজেক্ট কি? আই। ইউ, শি, হার, হি, হিম। তারপর ধরো ইট। যদি কোনো নাউন থাকে, নাউন মানে তো নাম নাকি, তাহলে ওই নাউনটাই সাবজেক্ট, নাউনটাই অবজেক্ট, মানে এটা চেঞ্জ করা লাগে না। বুঝছো সেটা? এই কথাটা কিন্তু আবার আমাদেরকে মনে রাখতে হবে। এগুলা হচ্ছে ওই যে এখানে অবজেক্ট অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাতে হবে। এখন তুমি বুঝবা যেমন এখানে মি আছে না, হ্যাঁ, তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে, কি বলো? তাহলে ধরো আমি পেসিভ করতেছি, সরাসরি পেসিভ করতেছি। পেসিভ করলে এখানে যে মি আছে, মিটাই তো অবজেক্ট নাকি? কে সাহায্য করে? কাকে সাহায্য করে? কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই? কাকে সাহায্য করে? আমাকে। তাহলে মি থেকে কি বসাবে? তাহলে প্রথমে আই, ঠিক আছে? 2 নাম্বার নিয়ম হলো 2, অ্যাক্টিভ ভয়েসটা যেই টেন্সে আছে ওই টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। 12 প্রকার টেন্স আছে না? 12 প্রকার টেন্সে 12 রকমের অক্সিলারি ভার্ব বসাতে হয়। তাহলে আমরা বসাবো অ্যাক্টিভের, বলবো অ্যাক্টিভের, আমি একটু পরে আবার দেখাবো এটা, অ্যাক্টিভের টেন্স অনুসারে একটি অক্সিলারি টু বি ভার্ব বসে, টু বি ভার্ব বসে। আমরা একটু আগে দেখালাম টু বি ভার্ব বলতে কি বুঝেছি, 8টা ভার্বে দেখালাম না, এই 8টা ভার্বে যে কোনো একটা বসবে, ওইটা নিয়ে আবার আলোচনা করব কখন কোন টেন্সে কি বসবে। বেসিক্যালি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এম ইজ আর বসে, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়ার বসে, বুঝছো নি? বাকিগুলো আমি বলতেছি, লিখে দিব। নাম্বার 3 দেখো, নাম্বার 3 যেমন এখানে এটা কোন টেন্স আছে? এসবিএস থাকলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটি থেকে প্যাসিভ করার সময় নিচ থেকে টু বি ভার্ব হিসেবে এম ইজ আর বসাতে হয় সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট এখানে আই এর সাথে কি ইজ বসে না? আর বসে না, তাহলে কি বসে? এম বসে না? আই এর সাথে এম বসে, তাহলে তোমাকে এখানে এম বসে দেবো টেন্স অনুসারে নিচ থেকে। এবার 3 নম্বরে এই যে যেই ভার্ব অনুসারে তুমি টু বি ভার্ব বসাইছো ওই ভার্বের মানে মূল ভার্ব যেটা আছে, ধরো এই যে এই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে এই যে হেল্পের পাস্ট পার্টিসিপল কি? হেল্পড। এইবার দেখো আমি চাইলে মূলত বাই বসাতে পারতাম, যেহেতু এটাতে আমরা দেখতেছি অবজেক্টের পরে কি আছে? অতিরিক্ত অংশ আছে না? এই অতিরিক্ত অংশটা তুমি চাইলে আই এম হেল্পড, তুমি চাইলে এখানে মূল বেসিক যে কথাটা পাস্ট পার্টিসিপলের পরে 4 নম্বরে সাধারণত বাই বসে। কি বসে? বাই বসে। ধরো এই যে এখানে আমি বাই বসাইলাম। এবার সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। সাবজেক্ট কি করতে হয়? অবজেক্ট। 5 নম্বরে আমরা লিখলাম সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্টকে অবজেক্ট করলে সি এর কি? সি সাবজেক্ট না? সের অবজেক্ট কি? হার। তাহলে বসাবে এখানে কি? হার। তাহলে এইটা হচ্ছে পেসিভ। তাহলে বাকি রয়েছে কি? ইন দ্য স্কুল না? ইন দ্য স্কুল বাকি রয়েছে নি? এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে যদি এখানে আমি একটা কথা বলে দিই, সেটা হলো বিশেষ দ্রষ্টব্য দিয়া, বুঝছো নি? এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়া যে কথাটা বলবো সেটা হলো যে যদি ওই যে অবজেক্টের পরে বা অবজেক্টের আগে যদি অতিরিক্ত অংশ থাকে, বুঝনি?
অবজেক্টের কোথায় অ্যাক্টিভের বুঝছো নি আগে অথবা পরে এক্সট্রা তথ্য থাকলে তা বাইয়ের মানে পেসিভে বাইয়ের আমরা এই লাইনটা মুছে দিই, এই লাইনটা আবার লিখে দিব প্রয়োজন তোমাদেরকে। বাইয়ের পূর্বে B3 এর পরপর আমরা চাইলে এটা এভাবে লিখতে পারতাম যে আচ্ছা ঠিক আছে বাইয়ের পূর্বে B3 এর পরপর বসানো যাবে, বা মানে অথবা তুমি চাইলে বা বাই প্লাস অবজেক্ট লিখছো না, বাই প্লাস অবজেক্টের পর লেখা যাবে, মানে বাই প্লাস অবজেক্টের পরেও লেখা যাবে। এবার আসো আমরা প্রশ্নটা কি ছিল আমাদের অ্যাক্টিভের প্রশ্নটা কি ছিল, অ্যাক্টিভের প্রশ্নটা ছিল she helped me in the kitchen, এরকম ছিল না কিচেন। তাহলে এবার খেয়াল করো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি বুঝছো নি, তখন এখানে আমরা সাবজেক্টকে মূলত অবজেক্টকে সাবজেক্ট করছি না, এরপরে এটা প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে এসবিএস থাকার কারণে এটা প্রেজেন্ট টেন্স আমরা বুঝছিলাম তাই না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে নিজে থেকে এমিজার বসাবো ওই যে অক্সিলারি নিয়ম অনুসারে, এই নিয়ম অনুসারে। এরপরে এই ভার্বেরই পাস্ট পার্টিসিপল বসাবো, ঠিক আছে। বসানোর পরে আমি বলছি এই যে বাই প্লাস অবজেক্টের পরে বসানো যাবে, বাই প্লাস অবজেক্ট যেটা আমরা বাই লিখে ফেলছি, বাকি রয়েছে কি এখানে ইন দ্য কিচেন রয়েছে না, এই ইন দ্য কিচেন লিখে দিবা শেষে, ইন দ্য কিচেন। এখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো তুমি চাইলে মনে করো যে এই যে ইন দ্য কিচেন কথাটা লিখলাম না, এইটা এইখানেও লেখা যাবে, অর্থাৎ হেল্পের পরে ইন দ্য KITCHEN এটাও লিখতে পারবো, অর্থাৎ তখন উত্তরটা এখানে শেষ হয়ে যেত বুঝছো নি। তখন আমরা লিখতাম কি আই এম হেল্প ইন দ্য কিচেন বাই হার, আন্ডারস্ট্যান্ড। মানে দুই জায়গায় লিখতে পারবা, বাই প্লাস মানে পাস্ট পার্টিসিপল এবং বাইয়ের মাঝখানেও লিখতে পারবা, তুমি চাইলে বাই প্লাস অবজেক্ট লেখার পরেও শেষেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এইটা হলো একটা কথা। এবার এটা তোমরা পরে লিখো, একটু সময় দিব আমি তোমাদেরকে। এবার ধরো এই যে টেন্স অনুসারে টু বি ভার্ব কিভাবে বসাবে একদম ইজিলি, শর্টকাট তোমাদেরকে দেখা দিচ্ছি। সেটা হলো যে অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে টু বি ভার্বের যে ব্যবহারটা, টু বি ভার্ব ব্যবহার শুনো, এটা কি হবে, ধরো এটা আমি একটা ছক করলাম, অ্যাক্টিভ এটা হলো প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ। খেয়াল করো যদি এটা একদম ইজিলি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় বুঝছো নি, ধরো এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট সাধারণত ভার্বটা বেস ফর্ম থাকে না, অথবা ভার্বের সাথে এসবিএস থাকে না। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অথবা থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বের সাথে এসবিএস থাকে। তাহলে আমি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আমি সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট লিখি না, ইজি ভাবে শর্টকাট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে নাম্বার 1 এ হলো এইটা প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এইখানে তখন আমরা প্যাসিভে সাবজেক্ট মানে অবজেক্ট প্যাসিভের যে সাবজেক্ট হবে ওইটা অনুসারে এম ইজ আর বসাবো, এম ইজ অথবা আর বসাবো, বুঝছো নি। হ্যাঁ, আবার সেম কথা প্যাসিভ যদি এম ইজ আর থাকে অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উল্টাই, বা তখন এম ইজ আর বাদ দিয়া মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল কি হয়ে যাবো, বেস হয়ে যাবে। এইভাবে পড়বা একসাথে। ধরো আমি যদি এক্সাম্পল দেই আই ইট রাইস, ইজি কথা। তাহলে এইখানে প্যাসিভ যদি করি আমরা এই নিয়ম অনুসারে আজকে, তাহলে রাইস থেকে কি আসবে, রাইস, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম না, তাহলে ইজ, ইটের পাস্ট পার্টিসিপল কি ইটেন,
বাই মি। এখন আমি যেটা আলোচনা করতেছি সেটা হলো এখানে ইজ কই থেকে আসছে বুঝুনি, এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে না ইট, এই কারণে ইজ আনছি। যদি এইট হইতো তখন আমরা আবার এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম যে মূল ভার্বটা যদি পাস্ট থাকতো কি পাস্ট, তখন আমরা এখানে ওয়াজ অথবা ওয়ার ইউজ করতাম, বুঝছনি। যেমন আমি ধরো এটা এবার মুছে দিলাম, তখন ইটটাকে কি লিখলাম এইট। যদি আমরা এইট লিখি, এইট লিখতাম তখন এটা হয়ে যেত কি ওয়াস, বুঝছেন বিষয়টা। হ্যাঁ, আবার যদি প্লুরাল হইতো, যেমন ধরো শি হেল্পড আস, তাহলে আজ থেকে কি হবে প্রথমে সাবজেক্ট করলে উই। এবার এটা কি প্রেজেন্ট না পাস্ট, পাস্ট পাস্ট হলে ওয়াজ আর বসে, উইয়ের সাথে কি ওয়াজ বসে নাকি ওয়ার, ওয়ার, গুড। এবার এই পাস্ট পার্টিসিপল বসাবো হেল্পড বাই সাবজেক্টকে অবজেক্ট করো হার, অতিরিক্ত অংশ নাই, অতিরিক্ত অংশ থাকলে তো আমরা বুঝছি কোথায় বসাবো, এতটুকু বুঝছো নি, দুইটা বুঝলাম। নাম্বার থ্রি, নাম্বার থ্রিতে আমরা আসবো সহজ কথা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট এবং ফিউচার সবগুলো পারফেক্ট একসাথে নিয়ে আসি। ধরো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে যদি পাস্ট পার্টিসিপল থাকে কোথায় অ্যাক্টিভে, আমরা কি করবো জানো নি, হ্যাভ হ্যাজ হ্যাড পর্যন্ত ভার্বগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসাবো। প্রয়োজনে পারস্পরিক চেঞ্জ হতে পারে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করার কারণে। হ্যাজ হ্যাডের পরে নিচ থেকে, বুঝছো নি, নিচ থেকে বিন আনবো, কি আনবো বিন। তার মানে অ্যাক্টিভে হ্যাভ এর সাইডের থাকলে প্যাসিভে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন হয়ে যাব, তারপরে পাস্ট পার্টিসিপল বসবে। ধরো এটার এক্সাম্পল দিলাম যে এইখানে আমরা লিখলাম যে শি হ্যাজ হেল্পড আস, এটা অ্যাক্টিভে আছে, ঠিক আছে, শি হ্যাজ হেল্পড আস। তাহলে আজ থেকে তো উই করবো নাকি, এবার কি ওয়ার হবে না, তাহলে এই যে এই ওয়ারটা আমরা ওয়ারটাকে মুছবো, অর্থাৎ ওয়ারটা ওয়ার হবে না, এখানে এখানে লিখতে হবে যে যেহেতু হ্যাস আছে, এই যে দেখো এখানে হ্যাস আছে না, হ্যাস থাকার কারণে নিজে থেকে হয় হ্যাভ হবে না হয় হ্যাস হবে। উইয়ের সাথে কি হ্যাস বসে, উইয়ের সাথে কি হ্যাভ বসে, হ্যাস বসে নাকি না, তাহলে হ্যাভ বসে, হ্যাভ। তাহলে এই হ্যাসের পরিবর্তে আমি হ্যাভ লিখছি, উইয়ের সাথে হ্যাস বসে না এই জন্য। আবার নিচ থেকে এটা অক্সিলারি লাগবো না, এই নিচ থেকে অক্সিলারিটা কি লিখবা বিন লিখবা, তাহলে এখানে বিনও লিখতে হবে, বুঝছো নি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট, তাহলে উই হ্যাভ বিন হেল্পড বাই হার, বুঝছো নি। তার মানে হ্যাশ থাকলেও আমরা হ্যাশটা হ্যাভটা হ্যাশ হইতে পারে, কিন্তু সাথে নিচ থেকে কি বসানো বিন বসানো। আর যদি হ্যাড থাকে তাহলে তো হ্যাড দো পাস্ট টেন্সে সবার সাথেই বসানো যাবে, তাহলে তখন শুধু নিচ থেকে হ্যাড বিন বসাই দিবা, বিন বসাই দিবা নিচ থেকে, বুঝছো নি। হ্যাঁ, থার্ড পারসনের সাথে হ্যাশ বসবে, বুঝছো নি। আর বাকি সবার সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাশ বসবে, বাকি সবার সাথেই হ্যাভ হবে। এটা গেল একটা। আমরা মাত্র 5টা কথা মনে রাখবো, পরীক্ষায় তো সবগুলো নিয়ে আসে না। এবার আসো ধরো 4 নাম্বার যদি কথা বলি, 4 নাম্বারে হইলো শোনো সকল প্রকার কন্টিনিউয়াস টেন্স, বুঝছো নি। মানে সকল প্রকার কন্টিনিউয়াস টেন্স মানে আমি বলে দিলাম সহজ কথা, টু বি ভার্ব না তোমরা এখন চিনো, এম ইজ আর ওয়াজ বি বিং বিন সব চিনো না। এই টু বি ভার্বের পরে যদি আইএনজি থাকে তাহলে এটাই কন্টিনিউয়াস টেন্স। তখন তুমি পেসিভে, পেসিভে তখন কি করবা, পেসিভে তখন তুমি যে টু বি ওই সাবজেক্টকে অবজেক্ট করবা, অবজেক্টকে সাবজেক্ট করবা না, সাব করার পরে পারস্পরিক চেঞ্জ হতে, এমটা ইজ হতে পারে, ইজটা আর হতে পারে, যেমন হ্যাজটা হ্যাভ হইছে, হ্যাভটা হ্যাজ হইছে, এরকম চেঞ্জ হতে পারে। তাহলে একটা টু বি ভার্বটা বসাবা, বসাইয়া নিচ থেকে কি আনবা, নিচ থেকে আনবা এটা বিং, নিচ থেকে আনবা বিং, তারপরে পাস্ট পার্টিসিপল বসাই দেবা, বুঝছো নি। আচ্ছা ধরো এটার একটা এক্সাম্পল হলো, ধরো আই এম টিচিং দেম, আমি তাদেরকে পড়াচ্ছি, আই এম টিচিং দেম, সোজা হোক আই এম টিচিং দেম। তাহলে এইখানে এম টিচিংটা একটা ভার্ব না, এম আসেনি, তারপর আইএনজি আসেনি, তো আমি তো তোমাকে বলছি টু বি ভার্বের পরে আইএনজি থাকবে, টু বি ভার্বের পরে আইএনজি থাকবে, তাহলে অবজেক্টকে দেম না, এই দেমকে সাবজেক্ট করো, তাহলে কি হবে দে। এবার দের সাথে ও যে এখানে আমি তো বলছি টু বি ভার্ব যেটা থাকবে, টু বি ভার্ব কিন্তু বহাল থাকবে, প্রয়োজনে এম ইজ আর এর মধ্যে, ওয়াজ আর এর মধ্যে, হ্যাভ হ্যাজ এর ভিতরে, হ্যাভ বিন হ্যাজ বিন এর ভিতরে পারস্পরিক পরিবর্তন হতে পারে। তাহলে আয়ের সাথে কি দের সাথে কি এম বসে আর বসে, তাহলে এখানে তুমি আর বসাইবা দে আর।
এবার এই যে আইএনজি আছে, আইএনজি দেখলেই তুমি নিজে থেকে কি বসাবা, বিইং বসাইবা। গুড, বিইং। এবার এই আইএনজি যুক্ত ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, টিচার পাস্ট পার্টিসিপল হচ্ছে টট। টট নিচ থেকে ওই যে বাই আসবে, তারপরে সাবজেক্ট আই আছে, আই থেকে কি হবে, মি হবে। তাহলে এখানে আমি কি আনলাম, এম দ্বারা আর বানাইছি, নিচ থেকে বিইং আনছি। হ্যাভ ইউ আন্ডারস্টুড? গট ইট? ওকে, তাহলে তোমাদেরকে মনে রাখবা এইটা কিন্তু দেখো অলরেডি 6টা টেন্সে থাকবো। 6টা টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আইএনজি থাকবো। তাহলে আইএনজি থাকলে নিজে থেকে কি আনবা, শুধু বিইং আনবা। শুধু বিইং আনবা, শুধু বিইং আনলেই তুমি হইব, বুঝছো নি? বাকিটা বুঝতে পারবো। 4টার কথা বলছি মাত্র, নাকি? 5 নম্বর কথা শোনো। 5 হলো আমি বলবো তোমাকে যে যেহেতু আমরা মোটামুটি এগুলো করছি, এইবারে এখানে এত বেশি ইয়ে করার দরকার নাই। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস সব চলে গেছে। এখানে জাস্ট একটা কথা চিন্তা করবো, মডালস। কি মডালস? যদি মডালস থাকে, যেমন ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, বুঝতে পারছো নি? ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। অনেক সময় টুও থাকে, যেমন ধরো গোয়িং, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, এরকম টাইপের। তো তুমি জাস্ট মডেল যদি পাও, তাহলে ওই মডেলটা বহাল থাকবে, বুঝছো নি? ওই মডেলের সাথে তুমি নিচ থেকে একটা বিভাগ বসাতে দেবো না, এই নিচ থেকে বিভাগটা বসাবা এই বি, ঠিক সরাসরি বি লিখবা। মডেলের পরে বারবার বেস ফর্ম বসে, এই কারণে অক্সিলারিটা হবে শুধু বি। ধরো হ্যাঁ হ্যাঁ, ধরো আমি এটা মুছে দিয়া লিখলাম কি, যে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো তুমি কি করবা, ইউ থেকে কি আমরা সাবজেক্ট হিসেবে ইউ না, ইউর অবজেক্ট সাব ইউ, সাবজেক্ট ইউ। এবার এখানে মডেল ভার্ব আছে নি, উইল, তুমি এই মডেল ভার্বটাই লিখবা, কারণ মডেল ভার্ব পার্সন বেস অনুসারে, পার্সন অনুসারে চেঞ্জ করতে হয় না। মডেল ভার্ব যেটা আছে ওইটাই লিখবা। নিচ থেকে কি আনবা, বি আনবা, বি। এইটা হচ্ছে আমার নিচ থেকে ওই টু বি ভার্ব বসানোর নিয়ম থেকে, বুঝছো নি? মডেল ভার্ব থাকলে সাথে মডেল ভার্বটা নিয়ে আসবো, বি প্লাস। এবার এটা মেইন ভার্ব না, এটার পাস্ট পার্টিসিপল দেখো হেল্পড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার বাই বসাও, সাবজেক্ট কি আছে, আই, আই থেকে কি হবে, মি। এই 5টার বাইরে সাধারণত আসবেই না, তোমাদের আসবেই না, এটা কনফার্ম। এখানে মূলত কটা টেন্স আমি তোমাকে বলি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা, পাস্ট ইনডিফিনিট দুইটা, ফিউচার ইনডিফিনিট কি থাকে, মডেল ভার্ব থাকে না, উইল শ্যাল থাকে না, তার মানে ফিউচার ইনডিফিনিট কিন্তু এটার মধ্যে লুকায়িত আছে না, 3টা। সকল প্রকার কন্টিনিউয়াস চলে গেছে না এটার ভিতরে, সকল প্রকার কন্টিনিউয়াস মানে 6 প্রকার, 6টা টেন্স আছে, তাহলে 300 কত, 9টা। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট কিন্তু হ্যাভ থাকবে, তার মানে 12 প্রকার টেন্স এই 5টা রুলসের ভিতরেই আছে। মাত্র 5টা কথা মনে রাখলে 12 প্রকার টেন্সে কি কি অক্সিলারি ব্যবহার করবো এগুলো কিন্তু শেষ, বুঝছো নি? হ্যাঁ, তো পরের ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো এবং ডিফারেন্ট বেসিক যে কনসেপ্টগুলো আছে এগুলো আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, থ্যাংক ইউ।